ওকে, শুরু করছি আজকে লেকচার। ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.5 এর লেকচার 6। সো লাস্ট লেকচারে আমরা 13 এর 2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো 13 এর 3 সিমিলার অঙ্ক, তো আলোচনা করছি 13 এর 3। 13 এর 3। সো ফোকাস দেখি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 32 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। 13-2 ছিল 8 বর্গ একক, এখানে দেওয়া আছে 32 বর্গ একক। সিমিলার কোশ্চেন। তো এই হচ্ছে আমাদের চতুর্ভাগ, এই হচ্ছে আমার সেই সরলরেখা যা উভয় অক্ষকে ছেদ করছে। x অক্ষকে ছেদকারী অংশের পরিমাণ a, y অক্ষকে ছেদকারী অংশের পরিমাণ b, এবং এই যে অক্ষদ্বয়ের সাথে ক্ষেত্রফল উৎপন্ন করেছে হাফ ইনটু ab ইকুয়ালস টু 32 বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা রেখা যা মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপরে লম্ব। তাহলে খেয়াল করি, গত ক্লাসে এই জিনিসটা শিখেছি। মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপরে অঙ্কিত লম্ব এই সেই সরলরেখাটা যা x অক্ষের সাথে ধনাত্মক দিকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটা বোঝা যাচ্ছে, এটা যদি 45 হয় তাহলে এটা ডেফিনেটলি 45, এবং এটা 45 হলে এটাও 45 ত্রিভুজের প্রপার্টি অনুযায়ী, রাইট? সো যেহেতু এটা 45 এবং এটা 45, তার মানে এটা কি উভয় অক্ষদ্বয় পরস্পর x অক্ষ এবং y অক্ষের খণ্ডিত অংশদ্বয় পরস্পর সমান। তার মানে সবগুলো কোণ যেহেতু 45, তার মানে আমরা বলতে পারি 45 ডিগ্রি হওয়ার কারণে a is equals to b। তো এখানে আমরা কি পাচ্ছি? a is equals to b হলে a into a অর্থাৎ a স্কয়ার, হাফটা ওই পাশে চলে গেলে হয়ে গেল কত? 64, এবং বর্গমূল করলে এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 8। প্লাস মাইনাস হবে না, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য। সো এখানে আমাদের সূত্র কি? আমাদের এইটাকে আমরা যদি p হিসেবে ক্যালকুলেট করি, হ্যাঁ, আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা। অর্থাৎ এই যে এই সরলরেখা, এটা যদি o হয়, এটা যদি p না, এটাকে যদি c ধরি, এটা a এবং এই হচ্ছে আমাদের b। সো আমাদের ab সরলরেখার সমীকরণটা আমরা চাই নির্ণয় করতে। সো ab সরলরেখার সমীকরণের জন্য আমরা কি করব? ab সরলরেখার সমীকরণ কি আসবে বলো? a cos alpha plus b sin alpha equals to p, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? এর মান কত? 8, cos alpha এর মান কত? 45 প্লাস 8 sin alpha এর মান কত? 45 equals to p, রাইট? লাস্ট ক্লাসে অঙ্কটা কিভাবে করেছিলাম? কিভাবে করেছিলাম? না তো কিভাবে করেছিলাম? x বাই a দিয়ে না? আচ্ছা, দুইটাই দেখাই। x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এটা দিয়ে করছিলাম না? এটা দিয়ে করলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার এখানে a আর b এর মান আমরা জানি। a আর b এর মান জানি, a আর b এর মান দিয়ে আমরা এখানে কি করতে পারি? x বাই 8 প্লাস y বাই 8 ইকুয়ালস টু 1, তার মানে x plus y equals to 8. Yes or no? But যদি আমার কোনো কারণে, যেহেতু সৃজনশীল প্রশ্ন, p এর মান লাগবে কোনো একটা অংশে, তাহলে p এর মান আমাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে p এর মান যদি বের করতে হয়, অঙ্ক শেষ। জাস্ট দেখাচ্ছি। তাহলে 8 into 1 by root 2 plus 8 into 1 by root 2 equals to p. So এখন 8 এর ভিতরে কি আছে? 4 into 2, সো এটা কাটাকাটি করলে এখানে কি আসবে? 4 root 2 plus 4 root 2 equals to p। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 8 root 2 plus equals to p। এই সমীকরণটা আমরা এখন কোথায় বসাবো? এটাই, হ্যাঁ, এখানে বসায় লাভ কি? p এর মান তো আমার তো এখানে তো আলফা এর মানও দেয়া আছে, ab এর মানও দেয়া আছে, তাহলে এটা বসাবো কই?
কথা কি বুঝাতে পারি নাই? এটা তো সমীকরণ তো আমার নির্ণয় হয়ে গেছে। পি এর মান আমি বের করছি, যেখানে এর মানও দেওয়া ছিল, বি এর মানও দেওয়া ছিল, আলফার মানও দেওয়া ছিল। তাহলে তো আমার আর কষ্ট করে কি বলে এই পি এর মান আমরা 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 যেটা লিখছি যে a cos আলফা প্লাস b sin আলফা, এখানে কি কোনো কিছু মিসিং আছে? এই লাইনটাতে কি কিছু মিসিং আছে? x না x আর y, x আর y, তাহলে এখানে এই a এর জায়গায় কি আসবে? x আর y। তার মানে তো আমার এখানে এই মান যাবে না, যাবে? তাহলে মান না গেলে আমার এখানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? x বাই এত, x বাই সরি y বাই এত। তাহলে আমাদের কি হবে এখানে? x plus y is equals to root 2p বা p root 2। x plus y equals to p root 2। এখন p এর মান কোথা থেকে পাবো? আমি এটা করি নাই, এটা করে আমার অঙ্ক শেষ, বাট আমি এটা করি নাই। আমি এটা করছি, আর এখন এখান থেকে আমি এটার মান বের করতে চাই। রাইট, ত্রিকোণমিতির ত্রিভুজ অ্যাপ্লাই, যে আমরা এই ত্রিভুজ OAC এর মধ্যে অথবা ত্রিভুজ OBC এর মধ্যে ত্রিভুজ অ্যাপ্লাই করলে a অথবা সরি p এর মান আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে। কারণ কি, এটা হচ্ছে p, এটা হচ্ছে a, তার মানে আমরা এই যে লম্বভূমি অতিভুজ সম্পর্ক থেকে বের করে ফেলতে পারবো। সো দ্যাটস ইট। এই 13টি এটার মাধ্যমে এই অঙ্ক শেষ। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে 14 নম্বর। 14 এর 1 নম্বর, দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে সেই সরলরেখা দ্বয়ের a আর b এর মান নির্ণয় করো। তাহলে একটা জিনিস মাথায় রাখো, দুটি সরলরেখা যদি আসলে একই সরলরেখা নির্দেশ করে, তো দুটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে সরলরেখা দ্বয় ওই সমীকরণ দ্বয়, সরি সরলরেখা দ্বয় না, ওই সমীকরণ দ্বয়ের x এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত পরস্পর সমান। x এর সহগ দ্বয়, y এর সহগ দ্বয় এবং ধ্রুবক দ্বয়ের অনুপাত পরস্পর সমান। তাহলে লিখো দুটি সমীকরণ, দুটি সরল রেখার সমীকরণ একই সরল রেখাকে নির্দেশ করলে, অর্থাৎ a1x plus b1y plus c1 equals to 0 and a2x plus b2y plus c2 equals to যদি 0 হয়, তাহলে অবশ্যই a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2 হবে। x অক্ষ দ্বয়, x এর সহগ দ্বয়, y এর সহগ দ্বয় এবং ধ্রুবক দ্বয় অনুপাত সমান হবে। নাম্বার 14 এর 1 প্রশ্ন করি। বলা আছে 2x plus 3y equals to 7, 3ax minus 5by plus 15 equals to 0 হলে a আর b এর মান নির্ণয় করো। তো খুবই সহজ, সবগুলোকে আদর্শ সমীকরণে রূপান্তরিত করে লিখব, অর্থাৎ 2x plus 3y minus 7 equals to 0, equation number 1, 3ax minus 5by plus 15 equals to 0, equation number 2. So now সমীকরণ দ্বয় যেহেতু একই সরলরেখা নির্দেশ করছে, প্রশ্ন বলে দিছে, তার মানে প্রশ্ন মতে 2/3a equals to 3 by minus 5b equals to minus 7/15. ডান। তুলনা করব কার মধ্যে?
এই দুইটার মধ্যে এবং এই দুইটার মধ্যে, তাহলে কি আবার ab এর মান চলে আসবে কিনা? সো 2/3a equals to -7/15. সো এখানে কত আসতেছে? -21a equals to 30. So a equals to 30 by -21. 3 দ্বারা যায়, তাহলে 10 divided by -7. ডান, এর মান। সিমিলারলি 3 divided by -5b equals to -7 divided by 15. আর যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 535 35b equals to 45. so b is equals to 45 by 35. so b is equals to 9/7. ঠিক আছে, ওকে। এর পরের প্রশ্নটা করি, এটা অনেকবার পরীক্ষা আসছে। কি বলছে? দুইটা সরলরেখা দেয়া আছে এবং এরা একই সরলরেখা নির্দেশ করে দেখা হচ্ছে এটা, মানে অর্থাৎ একটা মান বের করা। ওকে ফাইন, একই কনসেপ্ট, বাট মানের জায়গায় সমীকরণ। আচ্ছা, নাম্বার 14 এর 2 সরলরেখা দেওয়া হচ্ছে ax plus by minus c equals to 0, x cos alpha plus y sin alpha minus p equals to 0. যেহেতু সরলরেখা দ্বয় যেহেতু সমীকরণ দ্বয় একই সরলরেখাকে নির্দেশ করে, so a divided by cos alpha, b divided by sin alpha minus c by minus p, তার মানে c by p। শেষ। সেম কনসেপ্ট, এটার সাথে এটার তুলনা, এটার সাথে এটার তুলনা। তা আমরা তুলনা বুঝতে পারতেছি, সো একবারে আমি যদি লিখি বুঝতে পারার কথা। দেখো তো cos alpha is equals to ap by c, বুঝতে পারো কিনা? আর গুণ। সিমিলারলি sin alpha is equals to bp by c, বুঝতে পারছি? এখন এই দুইটাকে, এটাকে ধরো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। দেখো 3 নংয়ের বর্গ প্লাস 4 নংয়ের বর্গ যোগ করে ফেলি। 3 নংয়ের বর্গ করি যোগ এবং 4 নংয়ের বর্গ করে যোগ করি। cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা equals to a স্কয়ার p স্কয়ার by c স্কয়ার, b স্কয়ার p স্কয়ার by c স্কয়ার। বাম পাশে চলে আসছে 1, এখানে a স্কয়ার p স্কয়ার প্লাস b স্কয়ার p স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। সো এখানে p স্কয়ার কমন নিলে আমাদের থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার is equals to c স্কয়ার। সো p is equals to plus minus c divided by root over a স্কয়ার প্লাস b স্কয়ার। আর মানে ভাগ করে বর্গমূল, বুঝতে পারছি কিনা? ওকে, 14 এর 3 নাম্বারটা আর 4 নাম্বারটা একই, আমরা 4 নাম্বারটা ফোকাস দেই, কারণ 4 নাম্বারটা কোন নির্ণয়ের একটা বিষয় রয়েছে। আচ্ছা 14 এর 4, 3x plus root 3y plus 2 equals to 0 এবং সেই একই সরলরেখা নির্দেশ করে আলফা এবং p এর মান নির্ণয় করো। আলফা এবং p এর মান। 14 এর 3 নাম্বারটা শুধু p এর মান চাইছে, তো আশা করি 4 নাম্বারটা করলে 3 নাম্বারটা করে দিতে পারবো। ওকে, নাম্বার 14 এর 4 সরলরেখা দ্বয় কি? 3x plus root 3y plus 2 equals to 0, x cos alpha plus y sin alpha equals to minus b equals to 0. Equation 1, equation 2 সেম, এই পর্যন্ত সেম।
1 নং এবং 2 নং সমীকরণ দ্বয় যেহেতু একই সরলরেখাকে রিপ্রেজেন্ট করে প্রকাশ করে তাই 3 ডিভাইডেড বাই cos আলফা ইকুয়ালস টু √3 ডিভাইডেড বাই sin আলফা ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই মাইনাস p এটা পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে কি পাবো cos আলফা is equals to minus 3p divided by 2 এবং sin আলফা equals to কি পাবো minus p root 3 divided by 2 equation 3 equation 4 so 3 square plus 4 square whole square so cos square alpha plus sin square alpha is equals to 9p square by 4 plus 3p square by 4 so বাম পাশে 1 equals to এখানে কত আসে 12p square by 4 তার মানে p square is equals to 4 by 12 সুতরাং p is equals to 2 by 12 তো 12 কি বসবে 4 3 4 12 তার মানে কি 2 root 3 তার মানে কি আলটিমেটলি 1 by root 3 কি এর মান ঠিক আছে। এখন p দ্বারা কি বোঝায় এই যে p এটা কি কে মূলবিন্দু থেকে খণ্ডিত অংশের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেটা কি ঋণাত্মক হবে না সেজন্য প্লাস মাইনাস দেইনি। এখন প্রশ্ন করতে পারে এখানে কেন দিছি সবগুলো রাশি তাই এবং প্রশ্নের উত্তরেও আমার তাই দেওয়া ছিল দ্যাটস ওয়াই মান বের করলে সেখানে আমরা দিতে পারি না। আচ্ছা p বের হইলো। আচ্ছা এরপরে আমাদের কাছে কি চাইছে আলফা এর মানও বের করতে হবে তাহলে আলফা এর মান এখন কোথায় বসাইতে হবে না নট নেসেসারি এখানে আমি যে কোনো 3 4 এ বসাইলেই তো আমার হয়ে যায় হয় না তো আমি যদি 3 এ বসাই 3 এ যদি বসাই cos alpha is equals to -3 into p p এর মান হচ্ছে 1 by √3 by 2 তার মানে কি দাঁড়ায় মাইনাস √3 উপরে থাকে আর নিচে কত থাকে 2 yes or no মাইনাস √3 এর উপরে কত থাকে 2 তাহলে এখানে কি আসছে cos alpha is equals to -√3 by 2 তাহলে cos এর মান মাইনাস তাহলে cos এর মান মাইনাস কোথায় সেকেন্ড আর থার্ড এ। এখন আমরা কি জানি এটা কোথায় আছে সেকেন্ডেও পাবো √3 by 2 সেকেন্ডেও পাবো থার্ডেও পাবো √3 সেকেন্ডেও পাবো থার্ডেও পাবো না √3 by 2 সরি। এখন আমি এক্স্যাক্টলি কোনটা নিব হয় cos যেহেতু বাম পাশে cos আলফা আমি cos 120 ডিগ্রি অথবা cos 150 দুইটার মধ্যে যে কোনো একটা -√3 by 2 সিমিলারলি cos 210 অথবা cos 240 এর যে কোনো একটা আমি -√3 by 2 পাবো। প্রশ্ন হচ্ছে সেকেন্ডটা নিব না থার্ডটা নিব কিসের উপর ডিপেন্ড করতেছে বলো আচ্ছা না পাচাই আমি কি এখানে এটা লিখতে পারি মাইনাস না বলো sin এবং মাইনাস থার্ড ইকুয়াল বলো sin এর মান হচ্ছে রাইট আমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে cos এর মান আমার কি আসছে মাইনাস sin এর মানও কি আসছে মাইনাস আলফা কার জন্য একজনের জন্য না দুইজনের জন্য দুইজনের জন্য তাহলে দুইজনের জন্য যেহেতু তাহলে cos সেকেন্ড আর থার্ডে মাইনাস হলো sin তো মাইনাস শুধু কোথায় তাহলে অবশ্যই এটা থার্ড গ্রহণযোগ্য লজিকটা বুঝাতে পারছি তাহলে এটা আমরা কিভাবে লিখবো এখানে আমরা -cos 60 ডিগ্রি লিখলাম ঠিক আছে -cos 60 ডিগ্রি লিখলাম তাহলে এখানে আমরা কি লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস সরি এটাকে যদি আমরা গোল্ডেন রুল আকারে প্রকাশ করতে চাই কিভাবে লিখতে পারি ফার্স্ট অফ অল এটাকে এভাবে লেখা যায় cos -60 স্টেপ বাই স্টেপ তাহলে এই মাইনাস কি করবে সে অ্যাবজর্ব করবে বাট অ্যাবজর্ব করলো মান তো আর এই হয়ে যাচ্ছে না তাই না তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি cos 60 ডিগ্রি এন্ড এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এতগুলো লেখা লাগে না আসলে cos 270 ডিগ্রি -60 ডিগ্রি তাহলে এখানে কি বের হবে cos 210 210 ডিগ্রি তাহলে দেখো আলফা এর ভ্যালু 210 ডিগ্রি ঠিক আছে বুঝতে পারছি ফাইন
তারপরে চলে যাচ্ছি আমরা 14। তো খেয়াল করি 14 এর 1 2 দুইটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, 15 খুব ভালো মতো করে বুঝি। 15 বুঝলে আসলে আমাদের এই চ্যাপ্টার আর বলা লাগে না কোনো কথা, শেষ হয়ে কথা বলবি। নাম্বার 15 বুঝতে হবে, এটা সম্পূর্ণ চিত্র আঁকতে হবে, কারণ ও এ বি সি একটি সামান্তরিক, প্রশ্নে বলে দিছে, তো আমাকে এখানে চিত্র আঁকতেই হবে। তো এই হচ্ছে আমার চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগটাকে লিখছি, এটা হচ্ছে আমার মূল বিন্দু ও, মূল বিন্দু ও। ওকে, তো স্টেপগুলো বুঝি। ফার্স্টে বলছে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। আমি চাইলেই ওয়াই অক্ষ বরাবর নিতে পারবো না, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। আচ্ছা, ধরলাম এই বিন্দুটা ও এ, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। আচ্ছা, তারপরে আর কোন হিন্টস? তারপরে বলছে ওসি এর সমীকরণ y 2x। তাহলে y 2x সমীকরণটা কেমন? y mx, y কি mx। কোন c আছে না, কোন c নাই, মানে কি মূল বিন্দু থেকে ধনাত্মক, m এর মান পজিটিভ থেকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে ঢাল, রাইট, ধনাত্মক ঢাল। তাহলে এটা হচ্ছে আমার y mx, এবং এই বরাবর কি আছে? c। এই বরাবর কি আছে? c। আচ্ছা, এটা তো সামান্তরিক এই হবে না, আমাকে আরেকটু বাঁকা করে রাখতে হবে। আমাকে কি বলছে? সামান্তরিক কি বলছে না? আরেকটু বাঁকা করে রাখতে হবে। এটা হচ্ছে আমার y 2x, এই হচ্ছে আমার c ধরে নিলাম। তাহলে a বিন্দু পেয়ে গেছি, c বিন্দু পেয়ে গেছি, বা at least কোথায় হবে দেখতে পাচ্ছি। তাহলে আর কি বাকি আছে? b। আমার কি লাগবে? b লাগবে না? আচ্ছা, তাহলে b বিন্দু আমি কই ধরবো? 4,2। এক্সাক্ট চিত্রের সাথে হয়তো মান মিলবে না, বাট তোমার কাছে কি মনে হয় আমি যদি এখন b বিন্দু ধরতে চাই, আমি এই বিন্দুটাকে একটু সরাই, b বিন্দু, এটা যেহেতু ও এ বি সি যেহেতু একটি সামান্তরিক, প্রশ্নে বলে দেয়া আছে, তার মানে এই ওসি এর সমান্তরাল রেখা হবে না? ওসি এর সমান্তরাল রেখা হবে না? তাহলে এই হবে না আমার বি বিন্দু, যার স্থানাঙ্ক কত দেয়া আছে? যার স্থানাঙ্ক দেয়া আছে 4,2। আচ্ছা, সো বোঝার সুবিধার জন্য আমি এই পর্যন্ত এটা টানি এবং এখান থেকে একটা লম্ব টানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো ও এর, যেহেতু ও এ বিসি একটি সামান্তরিক, তাহলে ও এর সমান্তরাল বিসি, ও এ এর সমান্তরাল কে? বিসি। ফাইন, তাহলে বি বিন্দুর যে কোটির মান, অর্থাৎ y বি বিন্দুর যে কোটির মান 2, সি বিন্দুর কোটির মানও কি হওয়া উচিত? সমান্তরাল না? আচ্ছা, তাহলে সি বিন্দুর কোটির মান হলো 2। আচ্ছা, ভুজের মান তো জানি না, ভুজের মান ধরে নেই আলফা। তাহলে বলো সি বিন্দু, আস্তে আস্তে, সি বিন্দুটা কোন সরলরেখার অন্তর্ভুক্ত একটা বিন্দু? y 2x। তাহলে y 2x সরলরেখার অন্তর্ভুক্ত বিন্দু হচ্ছে c আলফা, 2। তাহলে বলো এই আলফার মান আসলে কে? x। আলফার জায়গায় কি বসবে? x, আর 2 এর জায়গায় কি বসবে? তাহলে আলফার মান কত আসে? 1। তাহলে আলফার মান কত আসলো? 1 2। বুঝলাম? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, আমরা এখান থেকে তো বোঝা যাবে না, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত বের হয়েছে? 1,2। ঠিক আছে? আচ্ছা, সি বিন্দুর স্থানাঙ্ক ইনফরমেশন কি দেওয়া আছে?
ও এর মানটা লাগবে আমাদের কাছে। আমরা এসি আর এটাকে যদি আমি ডি ধরি, দেখো এসি এর মান আমি জানি, এসি এর মান আমি জানি, বিডি এর মান আমি জানি, জানি না? ওডি, ওডি ও বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত এই পুরোটা কি আমার 4, এই পুরোটা কি আমার 4। বলো। এসি তো বলে না যে এসি লম্ব হবে না, লম্বের এখানে প্রশ্ন না যে আমি লম্ব হবে বলতে আমি যদি যে কোনো একটা বিন্দু থেকে কি বলে এক্স অক্ষের দূরত্ব মাপতে চাই তাহলে অবশ্যই কি লম্ব না? মানে তুমি এটা কোশ্চেন করতেছো যে সি বিন্দু এ বিন্দুতে মিলিত হয়ে গেছে কেন, এটা না, এখানে এটা কোনো কনসার্ন না যে সি বিন্দু এ বিন্দুতে মিলিত হয়েছে দেখে আমি এটা কোনো একটা কিছু ব্যবহার করব। বাট এসি আর বিডি এইটুকু তো আমার হাইট 2, উচ্চতা 2, এইটুকু তো ধরতে পারি। এখন তুমি বলতেই পারো যে এটা না, যদি না মিলে যেত, আমি একটু আগে যেভাবে আঁকছিলাম এই বিন্দুটাকে এই পাশে বা এই বিন্দুটাকে এই পাশে আঁকলাম, এখানে লিখলাম সিই, তার মানে তো কি হইতো 2ই হইতো। আচ্ছা যাই হোক, আপাতত কমপ্লেক্সিটি এড়ানোর জন্য এভাবে চিন্তা করি, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা এখন আমার কথা হচ্ছে আমাদের কাছে ওডি এর ভ্যালু আছে, ওসি এর ভ্যালু আছে, বিডি এর ভ্যালু আছে, ও এর ভ্যালু লাগবে। তো ও এর ভ্যালু কিভাবে বের করা যায়? এখানে তো ওসি এর লম্ব, ওসি এর মানে যে দূরত্ব রেখাংশের পরিমাপ আর পুরিয়া এখান থেকে বের করা যায় না যদি লম্ব হয়। So y is equal to 2x. ও ইজ ইকুয়ালস টু, বলো। So এখান থেকে কোণ বের করে মানে ত্রিভুজ অ্যাপ্লাই। না ওইখানে আমি মানে আমার ওইটাই বললাম যে আমি কোন টোনে যেতে চাচ্ছি না, এটা সিম্পল ভুজকোটি দিয়েই মিলবে, সিম্পল ভুজকোটি দিয়ে কনসেপ্টে দিয়েই মিলবে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি, এই বিন্দু সি বিন্দুর সাথে লম্বালম্বিভাবে মিলে গেছে যদি চিন্তা করি, তাহলে সি বিন্দু পর্যন্ত যেতে গেলে আমার 1 না ধরি, ও এ ইজ ইকুয়ালস টু 1 ধরি। আচ্ছা ও এ যদি 1 হয় আর ওডি যদি 4 হয় তাহলে এডি এর মান কত চলে আসবে? 3 ধরে নিয়ে। এরপর আমাদের কাছে কি চাইছে? স্যার এর কোটি তো হবে 0। বলো। এর কোটি 0 না, এটা তো আমরা জানি। হ্যাঁ এর কোটি 0। আর তাহলে এটা যদি 1 একক দূরত্ব হয় তাহলে আচ্ছা ওয়েট, আস্তে ধীরে আমি মিলাচ্ছি। আমাদের কাছে প্রশ্ন চেয়েছে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি। এখন আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক বের করা নিয়ে চ্যালেঞ্জ, ফাইন। এরপর আমাদের বলছে বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, ফাইন, এটা আমরা বের করছি। এবং এসি কর্ণ, এসি আমাদের কাছে কি বলছে? কর্ণ। তাহলে খেয়াল করো এখানে আমাদের কাছে এ এবং সি বিন্দু লম্ব না, এ এবং সি বিন্দু হচ্ছে এর কানেক্টিং রেখাটা হচ্ছে ও এ বি সি সামান্তরিকের একটি কর্ণ। সামান্তরিকটাই এমন ভাবে আঁকা হয়েছে যে যাতে মনে হচ্ছে এসিটাকে আমরা লম্ব ধরতেছি, ঠিক আছে? সো ও এ বি সি সামান্তরিকের কর্ণ হচ্ছে আমার এসি, এবং এটাকে আমার বের করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি এসি কে কানেক্টিং করে না লিখি, এসি কে কানেক্ট করে যদি না আঁকি, তাহলে তার আমি কর্ণটা পাচ্ছি না। আমাকে প্রশ্নের মতো করে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে এসি কে কানেক্ট করেই আমাকে লিখতে হবে, আঁকতে হবে। দ্যাটস ওয়াই আমরা এসি কে কানেক্ট করে আঁকলাম, ঠিক আছে? তাহলে ও এ বি সি সামান্তরিকের একটা কর্ণ হবে এসি আর একটা কর্ণ হবে ওবি। আমরা ওবি এর ক্যালকুলেশনে যাচ্ছি না, আমরা এসি এর ক্যালকুলেশনে যাচ্ছি। এখন আমাদের কাছে ও এ এইটার মানটা নিয়ে হচ্ছে প্রশ্ন। ও এ বলো। ওসি এর যে দূরত্ব হবে, ওসি এর মধ্যবর্তী দূরত্ব আর এবি এর মধ্যবর্তী দূরত্ব তো সমান না। ওসি এর মধ্যবর্তী দূরত্ব আমাদের মান দেওয়া আছে, কিন্তু যদি মেইন দূরত্বটা বের করি আর এই ওয়াই এর ওসি বলতে তুমি কি বোঝাচ্ছ? এটা হ্যাঁ আর এটা না, ওসি বুঝতে পারতেছি তো। ওসি আর এবি হ্যাঁ। দূরত্ব দেয় পরস্পর সমান, ডেফিনেটলি, যেহেতু এটা সামান্তরিক। এটা তুমি কিভাবে বের করবা? ও এর মান 0 0 না, এটা মূল বিন্দুতে না। মানে তুমি এখানে মান বের করবা এবং এখান থেকে মানে সমীকরণ বের করে তার সমান্তরাল মান সমীকরণ বের করবা। সমীকরণ এখানে তো সলিড মান আসবে না। বাহুর মান চাচ্ছ? হ্যাঁ।
আমি যদি এখানে বাহুর মান বসাই, জিনিসটা তুমি বুঝতেছো না। আমি এখানে 0 0 বসালাম, এইখানে বাহুর মান বের করলাম, তারপরে এই জায়গায় বাহুর মান সমান বসালাম, এই জায়গায় ধরলাম আলফা বিটা, তারপরে আমি এটার মান বের করলাম। এত কমপ্লিকেটেড না জিনিসটা, এত কমপ্লিকেটেড না, এটা খুবই ইজি একটা সলিউশন আছে। এই মুহূর্তে আমার মাথায় আসছে না। বিটার মান 0 আছে, শুধু আপার মান বের করতে হবে। বিটার মান 0, দ্যাটস ফাইন। আবার এখানে আমি সমান্তরাল সরলরেখা দেওয়ার যে সমীকরণ 3.6 ওটা অ্যাপ্লাই করতে পারতেছি না 3.5, কারণ সমান্তরাল সরলরেখা y = 2x এর সমান্তরাল সরলরেখা AB, সো সমান্তরাল সরলরেখার সমীকরণ দিয়ে এটা করা যেতে পারত। আচ্ছা, BC এর মান আর O এর মান সেম না? আচ্ছা, BC এর মান তো আমরা বের করতে পারি। BC এর মান বের করতে পারি না? এটা তো পারি। 4 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার, তার মানে আলটিমেটলি কি আসছে? 3 স্কয়ার, তার মানে 3। তাহলে BC এর মান 3 হলে O এর মান কত? 3 রাইট, এটা হয়ে গেছে। এটাই ছিল মনে হয়। O এর মান কত? 3। তাহলে O এর মান যদি 3 হয় তাহলে এটা কি হবে? 3 এটাই ছিল ইজিয়েস্ট সলিউশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3,0। তাহলে OABC যদি আমি পেয়ে যাই, তাহলে এখন এসি কর্ণের সমীকরণ চাইছে। তাহলে A আর C তো আমার কাছে আছে। তাহলে এসি কর্ণের সমীকরণ কি হবে? x - x1 x1 - x2 3 - 1 equals to y - y1 y1 - y2, তার মানে এখানে আসছে -2x + 6, এখানে আসছে 2y। সো আলটিমেটলি আমাদের কি আসবে? 2x + 2y - 6 equals to 0, তার মানে x + y - 3 equals to 0। ডান? ওকে, যদি এটা বুঝি। 2 নম্বর প্রশ্ন করি। OABC একটি সামান্তরিক। OA x অক্ষ বরাবর অবস্থিত। OC রেখার সমীকরণ -2x এবং B বিন্দুর স্থানাঙ্ক এত। A এবং C বিন্দুর স্থানাঙ্ক এবং AC কোণের সমীকরণ সেম অঙ্ক কি? পার্থক্যটা কি? -2x। তাহলে -2x মানে কোন দিকে যাবে? তাহলে চিত্রটা আর কিছুই না, চিত্রটা হচ্ছে এই এরকম। ঠিক আছে, করো তো এটা, এভাবেই করো যেভাবে আমি করছি। সবাই আমরা 15 করলাম। 16 নম্বরটা বাসায় বসে চেষ্টা করবা। 16 নম্বরটা বেসিক্যালি একটু মার্ক করে রাখতে পারো। এটা আমাদের 3.6 3.7 এর পরে এটা করা উচিত। সো একটু মনে করাই দিও এই অঙ্কটা করানোর জন্য। বাট 3.5 এর কনসেপ্ট দিয়েও করা যায়, কিন্তু আমরা কখনোই এটা বোর্ড পরীক্ষায় 3.5 এর কনসেপ্ট দিয়ে করব না। ঠিক আছে, কোশ্চেনটা পড়লে বুঝবা যে এটা করতে গেলে আমাদের 3.67 এর কনসেপ্ট লাগে। যাই হোক, সো আমরা চলে আসি 17 নম্বর অঙ্কে। 17 নম্বরে 17.2 যেটা পরীক্ষায় আসছে অনেকবার। সো এটা আমাদের এই চ্যাপ্টারের আর কি। তো 17.2 প্রশ্নটা আমাদের দিয়ে পড়ি। কি বলছে? x + cos α y + y sin α = p। সরলরেখাটি x এবং y অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে। আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে AB এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ এত। তো আসলে কিছুই না, এই হচ্ছে আমাদের চতুর্ভাগ, এই হলো আমাদের সেই রেখা, এই হলো আমাদের A আর এই হলো আমাদের B বিন্দু। এবং বুঝতেই পারতেছো যেহেতু সমীকরণ এটা বলা আছে, তার মানে এই হচ্ছে আমার এটা P, রাইট? এটা হচ্ছে আমার এখানে কি লম্ব, আর এই হচ্ছে আমার সেই আলফা। একই না? এটা আমরা অলরেডি ইউজ টু হয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের কাছে কি বলছে? AB এর মধ্যবিন্দু সঞ্চারপথ। এই যে আমি এখানে যেই ধরো OC আছি, হ্যাঁ, এইটাই যে মধ্যবিন্দু এমন কি কোনো অ্যাসিওরিটি আছে? নাই তো। আমরা অন্য একটা বিন্দু ধরে নেই, ধরি আমি এখানে D বিন্দু। কথার কথা, D বিন্দুকে ধরে নেই মধ্যবিন্দু, D বিন্দুকে ধরে নেই মধ্যবিন্দু। এখন যেহেতু মান দেওয়া নাই, তা আমি তো জানি না C বিন্দু D বিন্দু কোথায়। আমি ধরে নিচ্ছি OC আমার লম্ব আর D বিন্দু হচ্ছে আমার AB এর মধ্যবিন্দু। ফাইন।
আর মধ্যবিন্দু সঞ্চারপথ, সঞ্চারপথ মানে কি? এ সেট অফ পয়েন্টস। সঞ্চারপথ মানে হচ্ছে এক কথায় এ সেট অফ পয়েন্টস ফলোইং এ সিঙ্গেল রুল, রাইট? সার্কেল হলে সার্কেল, লাইন হলে লাইন। তাহলে মধ্যবিন্দু সঞ্চারপথ মানে কি? মধ্যবিন্দুকে টাচ করে, মধ্যবিন্দুকে স্পর্শ করে, মধ্যবিন্দুর সাথে কানেক্টিং একটা রেখা। এখন সেই রেখাটা সরলরেখা হতে পারে, বৃত্ত হতে পারে, অন্য যে কোনো জ্যামিতিক ফর্ম হতে পারে। সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের একটা সমীকরণ প্রমাণ করতে বলছে, আমরা সমীকরণ প্রমাণ করব। ফাইন। তাহলে আমরা আমাদের কাছে কি দেওয়া আছে বলতো? x কি দেওয়া আছে? x cos alpha plus y sin alpha equals to কত? p। এখন এই সমীকরণটাকে আমরা এই সমীকরণে রূপান্তরিত করব। উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। পারবো না? পারবো না? কিভাবে? সিম্পল। এখানে কি আছে? x cos আলফাটাকে কি লিখতে পারি আমরা? sec আলফা। y sin আলফাটাকে আমরা কি লিখতে পারি? cosec আলফা। আর এখানে কি আছে? p। pটাকে কাম দিয়ে যদি নিচে নিয়ে আসি তাহলে x ডিভাইডেড বাই কত? p sec আলফা প্লাস y ডিভাইডেড বাই কি? p cosec আলফা ইকুয়ালস টু কত? 1। তাহলে এটার সাথে এটা মিললো? মিলছে। তাহলে এর মান কত আসে? p sec আলফা। b এর মান কত আসে? p cosec আলফা। তাহলে ab এর মান জানি। a বিন্দুর স্থানাঙ্ক কত? p sec আলফা, 0। b বিন্দুর স্থানাঙ্ক কত? 0, p cosec আলফা। তাহলে এখন a বিন্দু b বিন্দু জানি, তাহলে এদের মধ্যবিন্দু d এর স্থানাঙ্ক কত হবে? d এর স্থানাঙ্ক কত হবে? p sec আলফা প্লাস 0/2, 0 প্লাস p cosec আলফা বাই 2। তাহলে d বিন্দুর জায়গায় আমরা কি লিখতেছি? x, y। তাহলে x এর মান কি আসে? p sec আলফা বাই 2। তাহলে sec আলফা ইকুয়ালস টু কত আসবে? 2x বাই বলো p। তাহলে cos আলফা ইকুয়ালস টু কি আসবে? p বাই 2x। উল্টে যাবে না? সিমিলারলি y is equals to p cosec আলফা বাই 2। তাহলে এখানে cosec আলফা equals to 2y বাই p। তাহলে sin আলফা equals to p বাই 2y। আসছে? এখন এই দুটোকে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা equals to p স্কয়ার বাই 4x স্কয়ার প্লাস, আর এখানে কি আসে? p স্কয়ার বাই 4y স্কয়ার। ফাইন। আমার সমীকরণে কি করতে বলছে? ওকে। তাহলে আমরা এখানে 1 আর এই পাশে যদি লসাগু করি 4x স্কয়ার y স্কয়ার, তাহলে p স্কয়ারের সাথে একবার চলে আসে y স্কয়ার এবং p স্কয়ারের সাথে একবার চলে আসে কি? x স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা যদি p স্কয়ার কমন নেই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু কি আসে? 4x স্কয়ার y স্কয়ার। এটাই কি? চ্যাপ্টার শেষ।